থাকে তখন যখন ভূমিকম্প হবে তখন ভূমিকম্পতে এটা হিলবে এবং ওই ফার্মিংয়ে অনেক রকম সমস্যা দেখা যায়, যেরকম আমরা মাঠে যে চাষ করছি সেই চাষে মানে কৃষককে অনেক পেস্টিসাইড ইউজ করতে হচ্ছে গাছটাকে বাঁচানোর জন্য। তারপর সবথেকে বড় যেটা সমস্যা, আমাদের পানীয় জলের মানে আমরা যে পানীয় জল করি তার 80% আমরা লাগাই কৃষিক্ষেত্রে। আর আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। এখানে পিউরিফাই হবে বা কনভার্ট হয়ে এই দূষিত বায়ুটাকে বিশুদ্ধ করে বাইরে বেরিয়ে আসে। তো পুলিশ কোথায় এসছে? বেলডাঙ্গা দিশারি মিশন। এটা আমি আর্থকুইক অ্যালার্টিং সিস্টেম বানিয়েছি। এটা আসলে যদি রাতের বেলায় ভূমিকম্প আসে তাহলে তো আপনি বুঝতে পারবেন না, যেহেতু গভীর ঘুমে থাকবেন। তখন যদি এটা আপনার কাছে বাড়িতে থাকে তখন যখন ভূমিকম্প হবে তখন ভূমিকম্পতে এটা হিলবে এবং অ্যালার্মটা বাজতে শুরু করবে। তখন আপনি বুঝতে পারবেন যে ভূমিকম্প হয়েছে। তখন সতর্কবার্তা হিসাবে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন, মানে কোনো ফাঁকা মাঠে থাকতে পারেন বা অন্য কিছু করতে পারেন। আমার নিহাল নফল, আমি দিশারি মিশনে পড়ি, বেলডাঙ্গা দিশারি মিশন। তার ফার্মিং হয় যেটা, ওই ফার্মিংয়ে অনেক রকম সমস্যা দেখা যায়, যেরকম আমরা মাঠে যে চাষ করছি সেই চাষে মানে কৃষককে অনেক পেস্টিসাইড ইউজ করতে হচ্ছে গাছটাকে বাঁচানোর জন্য। তারপর সবথেকে বড় যেটা সমস্যা, আমাদের পানীয় জলের মানে আমরা যে পানীয় জল করি তার 80% আমরা লাগাই কৃষিক্ষেত্রে। আর ওই 80% 50% বেশি আমাদের কৃষিক্ষেত্র থেকে অপচয় হয়ে যায় জলটা, সেটা মানুষের জন্য খুবই খারাপ। বা আমাদের এখানকার ক্লাইমেট চেঞ্জ এগুলো কৃষিকে খুবই পরিমাণে খারাপ করে। আর এইগুলোর সমাধানে আমরা বানিয়েছি গ্রিন মাইন্ড। তো গ্রিন মাইন্ড হলো এমন একটা জিনিস যেটাতে আমরা এআই প্লাস গ্রিন হাউস প্লাস হাইড্রোফোনিক্স এই তিনটে সিস্টেমকে আমরা এক করেছি। হাইড্রোফোনিক্স থেকে শুরু করি। হাইড্রোফোনিক্স হলো এমন একটা মাধ্যম যেখানে আমরা মাটি ছাড়াই গাছকে শুধুমাত্র জলে বড় করে তুলতে পারি। এই হাইড্রোফোনিক সিস্টেমের অ্যাডভান্টেজ হলো যে মানে মাটিতে যেরকম আমরা বললাম আগে যে 50%-এর উপরের জল অপচয় হয়ে যাচ্ছে, আমাদের এখানে সেটা হবে না। ওই হাইড্রোফোনিক্সে 90% জল আমাদের স্টোর মানে ভালো অপচয় হবে না, আর 10% জল মাত্র অপচয় হবে। আর এই সিস্টেমে আমি আবার ডিমো দেখিয়ে দিয়েছি, এটা ছোটো, তাহলে ভালো বোঝা যাবে। দেখুন, আমাদের মোবাইলে একটি অ্যাপ আছে, হ্যাঁ, এই অ্যাপে উপরে লেখা আছে এআই মোড। আমরা যখনই এআই মোডটা অন করে দেব, অন করলাম, এবার এই যে পুরো গ্রিন হাউসটা আছে এই গ্রিন হাউসটার কন্ট্রোল চলে গেল এআইয়ের কাছে। এবার আমাকে কিছু করতে হবে না, এআই নিজের মতো ডিসিশন নিয়ে বানাবে। এই এআইটা আমরা বানাতে আমাদের 2 মাস সময় লেগেছে এআইটাকে ট্রেনিং দিতে। সেই ট্রেনিংয়ের ডেটা দিয়ে আমরা করেছি। আপাতত এটা প্রজেক্ট লেভেল বলে আমরা ছোটোখাটো ট্রেনিং ডেটা দিয়ে করেছি, ভবিষ্যতে আরও বাড়াবো। তারপরে যদি কোথাও এআইয়ের প্রয়োজন না হয় তবে আমরা এআই মোডটা অফ করে, এখানে দেখুন অনেক ডেটা দেখা যাচ্ছে, পিএইচ, এয়ার টেম্পারেচার, লাইট সব দেখাবো আমরা এখানে গিয়ে আমরা গ্রাফও দেখতে পারি। তারপরে নিচে এসে এখানে কন্ট্রোল আছে, আমি এখানে সব কন্ট্রোলগুলো অফ করে দিলাম। দেখুন, প্রথমে আমি ভেন্ট থেকে শুরু করি। যদি আমার মনে হয় যে টেম্পারেচার খুবই হাই আছে তাহলে আমি ভেন্টটা অন করে অফ করে দেবো, উপরে গরম হওয়া বাইরে বেরিয়ে যাবে। দেখুন আমি এখানে ভেন্ট অন করলাম, ওখানে দেখুন ভেন্টটা খুলে গেল। হ্যাঁ, তারপর আমার যদি মনে হয় এখানে লাইটের অভাব আছে তাহলে আমরা এখানে লাইট অন করতে পারি গাছের গ্রোথের জন্য। এটা সাদা লাইট ইউজ করেছি আমরা, পরে আমরা গ্রো লাইট এটাকে কনভার্ট করে দেবো। এই লাইটটাতে আমরা গাছগুলোকে গ্রো করতে পারি ঘরের মধ্যেই। এখানে যে ফ্যান, যদি এখানে টেম্পারেচার তাও হাই থাকে আমরা ফ্যান চালাতে পারি। পাম্প আছে, পাম্পটা কেন, হাইড্রোফোনিক সিস্টেমের পিএইচ লেভেলটাকে মেনটেন করতে হয় আমাদেরকে বিভিন্ন গাছের জন্য। আর তার সঙ্গে আমাদেরকে জলের মধ্যে এনপিকের পরিমাণ বা নিউট্রিশনটাও ঠিক রাখতে হবে। এর জন্যই আমরা কি করেছি, এখানে একটা ছোটো ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কিতে আমাদেরকে পুরোটাতে না ছড়ে শুধু ট্যাঙ্কিতে আমাকে সলিউশনটা দিয়ে দিতে হবে, পিএইচ আপ সলিউশন বা পিএইচ ডাউন সলিউশন। ওখান থেকে আমরা পুরো এটাকে কন্ট্রোল করতে পারবো, মানে এনপিকে কন্ট্রোল করতে পারবো, নিউট্রিশন কন্ট্রোল করতে পারবো, পিএইচ কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, অ্যাপসে হবে। আর যদি ধরেন বাই চান্স আমাদের এখানে ইন্টারনেটের অসুবিধা হলো তাহলে এখানে আমাদের সুইচ কন্ট্রোল আছে। ঠিক আসুন, আমাদের এআইটাকে ট্রেনিং দিতে টাইম লেগেছে 2 মাস, আর প্রজেক্টটা আমরা বানিয়েছি 1 মাসে, টোটাল 3 মাস। আমি একাই বানিয়েছি। হ্যাঁ, আমরা সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে এসেছি, 9। আরিয়ান হক, এটা নিয়ে যেতে পারেন আমাদের মডেলের ওপেন সোর্সে। এটার সুবিধা কোনো মানে জাহাজ চলাকালীন এলাকাতে অনেক মানে ঘুরে রাস্তায় যেতে হয়, তাই জন্য আমরা ব্রিজটি বানিয়েছি
যাতে যখন নৌযান চলবে তখন এটি দ্রুত খোলা হবে এবং হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে দ্রুত বন্ধ করে গাড়ি চলবে। বিদ্যানিকেতন। আগুন বের হয়। তোমার নাম? রুমানা খাতুন। আমরা 4 জন বানিয়েছি একসাথে? 5 জন মিলে। কি নাম তাতে সব? প্লাস্টিকের তৈরি একটি ঘর যেখানে তাপমাত্রা বা আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে চাষাবাদ করা হয়। এই গ্রিন হাউসে অনেক ব্যবহার আছে, যেমন এই গ্রিন হাউসকে আমরা সারা বছর চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার এই গ্রিন হাউস একটি স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের তৈরি একটি কাঠামো যার ভিতরে তাপমাত্রা আর্দ্রতা বজায় রেখেও চাষাবাদ করতে পারি। এই গ্রিন হাউসে যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। এই গ্রিন হাউসের সুবিধাগুলি হচ্ছে এই গ্রিন হাউসের ভিতরে নিয়ন্ত্রিত জল পরিবহন করা হয়, যার ফলে আমাদের জল অপচয়টা কম হয়। আর অসুবিধা হচ্ছে একটি গ্রিন হাউস তৈরি এবং পরিচালনা করতে অতিরিক্ত অর্থ এবং বিদ্যুতের বিলের মতো ব্যয়। সেটা হলো ফুসফুস, নাকের বা মুখের ভেতর দিয়ে যে বাতাস প্রথমে পৌঁছায় গলার ভেতর দিকে শ্বাসনালী কিছুটি নিচে নেমে শ্বাসনালী 2 ভাগ হয়ে যায়, যাদের বলে ফ্লোম শাখা। ডিটেক্টর অটোমেটিক ওয়াক কালেক্ট। এটা বানিয়েছে একটা উপকারিতা, এটা যদি বৃষ্টির ফোঁটা পড়ে এটি আপনার একটি সংকেত দেবে এবং একটি বাজার বাজতে থাকবে এবং এখানে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে কাপড়গুলি এক জায়গায় সঞ্চয় হয়ে যাবে। আমার নাম আহমদ শেখ। আমরা 6 জন। কি বলবো? তুই বল প্রথমে যাচ্ছিস। তো এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্র, যেটা স্বাভাবিক যে স্ত্রী মানে স্বাভাবিক স্ত্রী দেহে মধ্যস্থতার নিচে শনি গহ্বরে অবস্থান করে। যে মুখ্য জনন কার্যে সাহায্য করে যে মুখ্য যে অংশ সেটা হচ্ছে ডিম্বাশয়, যেখান থেকে ডিম্বাণু নিঃসরণ ঘটে এবং এই সময় যদি পেনিস প্রবেশ করানো হয় তাহলে সেখান থেকে স্পার্ম গিয়ে ডিম্বাণু শুক্রাণুর মিলনে জাইগোট গঠন হয় এবং এখানে সে এন্ডোমেট্রিয়াম লেয়ারে রোপিত হয়। কিন্তু অ্যাম্পুলায় যখন ডিম্বাণু অবস্থান করে সেই সময় যদি যৌন কার্যে লিপ্ত না হওয়া হয় তাহলে সেই ডিম্বাণুটা কী হয়, এসে এন্ডোমেট্রিয়াম লেয়ারে আসে এবং প্রজেস্টেরন হরমোনের কার্যকারিতা হুট করে কমে যায় এবং এন্ডোমেট্রিয়াম লেয়ারটা আস্তে আস্তে ছিঁড়তে থাকে এবং কিছু কেমিক্যাল রিলিজ হয় যেটা সার্ভিক্স অঞ্চলে এসে ব্যথা সৃষ্টির জন্য দায়ী। এটা পিরিয়ডস চলাকালীন রক্তপাত হচ্ছে। আর আমাদের প্রজেক্টের মেন যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এই যে ব্লিডিংটা হচ্ছে সেটা অনেকে মনে করে যে এটা কোনো খারাপ কিছু বা এটা অস্বাভাবিক ব্যাপার, এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার, সেটা সমাজে তুলে ধরা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আমার নাম হচ্ছে জেকিং দেবনাথ, বাড়ি বেলডাঙ্গা আশ্রমপাড়া, পূর্বানন্দ বিদ্যাপীঠ মাড্ডা, ক্লাস 10। এইটি বড় বড় সামরিনা কাজে লাগে। জলের তলা থেকে এখান থেকে জলের তলা থেকে দেখে, জলের উপরে এটা উঠিয়ে রাখে, শত্রুদের দেখার জন্য এটা কাজে লাগে। সুবর্ণ ঘোষ। 5 জন, আমরা 4 জন বানিয়েছি কিন্তু 5 জন লাস্টে একজনা এসেছে। ট্রেনের সামনে আরেকটা ট্রেন আছে, ভুল সিগন্যাল পেয়ে এই রাস্তায় চলে এসছে, তাই জন্য ট্রেনটা আমরা বানিয়েছি ট্রেন অ্যাক্সিডেন্ট প্রোটেকশন, যেটা ট্রেন যখন কোনো ভুল সিগন্যাল পেয়ে বা কোনো সমস্যার কারণে অন্য লাইনে চলে যায় তখন অন্য ট্রেন থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা যে সেন্সার লাগিয়েছি কোনো কিছু থাকলে 200 মিটার দূরতে ট্রেনটা অটোমেটিক থেমে যাবে। এবার যদি ড্রাইভার ট্রেনের লোকো পাইলট যদি কোনো সাড়া না দেয় তাহলে ট্রেনের ইঞ্জিন অটোমেটিক সেখানে বন্ধ হয়ে যাবে। আমার নাম মোহাম্মদ ফারহান হোসেন, বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়। বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। পরিবেশ বান্ধব শক্তি হলো এমন একটি শক্তি যেটি কোনো পরিবেশের দূষণ ঘটায় না, কোনো জীবজন্তুর ক্ষতি করে না, তাই এটিকে পরিবেশ বান্ধব শক্তি বলা হয়। যেমন সৌরশক্তি, বায়ুকল শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি, জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি। এই
এই শক্তিগুলির বিভিন্ন রকম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। সেগুলি হলো এগুলি খুবই সহজলভ্য, এগুলি কোনোদিন শেষ হয়ে যায় না, আর এগুলো কোনো প্রকার দূষণ ঘটিয়ে থাকে না। আমাদের বর্তমান কালে যেমন বিভিন্ন প্রচলিত শক্তি যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির চাহিদা বেড়ে যাচ্ছে, তাই আমরা এই অপ্রচলিত শক্তিকে আমরা বর্তমানের জন্য প্রচলিত করতে পারি, কারণ এগুলি কোনো প্রকার দূষণ ঘটায় না। এখানে আমরা দেখিয়েছি সৌরশক্তি, যেটি সোলার প্যানেলের উপর পড়ার পরে বিদ্যুৎ শক্তি উৎপাদন হয় এবং এটি একটি ঘরের বা যে কোনো জায়গায় যেখানে সোলার প্যানেল থাকে সেখানকার ঘরের বিদ্যুৎ সরবরাহ করতে পারে। আর সোলার প্যানেলের উপরে থাকে সিলিকন অর্থাৎ অর্ধপরিবাহী, যেটিকে সেমিকন্ডাক্টর বলা হয়, যেগুলি 50% তড়িৎ সংগ্রহ করে এবং 50% করে না, তাই এগুলিকে আমরা বলি সেমিকন্ডাক্টর। আমাদের এখানে রয়েছে বায়ুকল, এখানে বায়ুকল শক্তিও দেখিয়েছি। এই বায়ুকল শক্তির যে 3টে বা তারও বেশি ধাতব ব্লেড লাগানো থাকে, এই ধাতব ব্লেডগুলো একটি দণ্ডের সাথে যুক্ত থাকে। এই ব্যবস্থাটিকে পুরো ব্যবস্থাটিকে বলা হয় টারবাইন। এই পুরো ব্যবস্থাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়, এই ব্লেডগুলির সাথে দণ্ডটিও ঘোরে এবং উৎপন্ন হয় বায়ু এবং জেনারেটরটিকেও চালায়। এরকমভাবে আমরা উইন্ড টারবাইনের সাহায্যে বায়ু পেয়ে থাকি। ইংল্যান্ডে সমুদ্র উপকূল, ইউরোপের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যেমন ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড এইসব দেশগুলিতে বিদ্যুৎ উৎপন্ন এই সফলভাবে প্রয়োগ করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে। আমাদের ভারতবর্ষের কিছু অঞ্চলে আমরা এর ব্যবহারের সুবিধা নিতে পারি, যেমন কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু ইত্যাদি স্থানের কিছু অঞ্চলে। এবং আমাদের এই বায়ুকলের কিছু সুবিধাও আছে যেমন অসুবিধাও আছে। সুবিধাগুলি হলো এগুলি আকার খুব সহজ, তারপর আবার এগুলো সহজে উপস্থাপনও করা যায়, কিন্তু এগুলো পুরো বায়ু আর একটা আছে, সেগুলো হচ্ছে বায়ু থেকে পাওয়া যায় এবং এগুলি কোনো খরচাও হয় না। সাদিয়া আফরিন, 6জন। আর এখানে বানিয়েছি ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় বন্দোবস্ত। এখানে আমি 3টে পয়েন্ট তৈরি করেছি, যেটি হলো একটি হলো আর্থকোয়েক অ্যালার্ট, 2 নম্বর হলো ফ্লাড অ্যালার্ট এবং 3 নম্বর হলো ট্রেন অ্যাক্সিডেন্ট অ্যালার্ট। এখানে আমি প্রথমে বোঝাতে চাই আর্থকোয়েক অ্যালার্টটি। এখানে যখন কোনো শহর বা গ্রামে আর্থকোয়েক হবে অর্থাৎ ভূমিকম্প হবে, তখন এখানে একটি বাজার আছে যার সাথে এটিতে একটি লোহা লাগানো আছে যেটি ভারী, এবং তার আর্থকোয়েকের ফলে এটি আন্দোলিত হবে এবং একটি বদ্ধ বর্তনী তৈরি করে এখানে বাজারটিকে বাজাবে। এই বাজারটি যখন বেজে উঠবে তখন সেই গ্রাম বা শহরের যে সমস্ত রেসিডেন্টসরা আছেন তারা সতর্ক হয়ে যাবেন এবং তারা নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে পারেন। যেমন এখানে যে স্কুলটি আছে এবং এখানে যে হসপিটালটি আছে, সেখানকার রোগী এবং ছাত্রছাত্রীরা এখানে ফাঁকা মাঠ বা কোনো স্থানে গিয়ে আশ্রয় নিতে পারে। 2 নম্বর আমি প্রজেক্টটি যেটি বানিয়েছি সেটি হলো ফ্লাড অ্যালার্ট। সেটি আছে কোনো শহরে যখন ক্রমাগত বৃষ্টিপাত ঘটে চলেছে তখন সেই শহরের জলতলের উচ্চতা ক্রমশ বাড়তে থাকবে। এখানে 2টি তার আছে, যে দুটি তারকে আমাদের জলতলের উচ্চতা যখনই স্পর্শ করবে তখনই একটি বাজারটি বাজতে শুরু করবে এবং লাল এবং হলুদ ইন্ডিকেটরটি জ্বলতে শুরু করবে এবং সেখানকার রেসিডেন্টসরা জানতে পারবে যে তাদের ওখানে বন্যা আগত এবং তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর হলো রেল অ্যাক্সিডেন্ট। এখানটি রেল লাইনটি বিচ্ছিন্ন করা আছে, অর্থাৎ রেল লাইনটি এখানটি ভেঙে গেছে এবং বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ছিন্ন বর্তনীর ফলে এখানটি বাজারটিতে বাজছে না এবং কোনো শব্দ উৎপন্ন হচ্ছে না, যার ফলে শব্দ উৎপন্ন হচ্ছে না। এবং দূর থেকে যখন ট্রেনটি আসছে তখন ট্রেনটি সেই বাজারের শব্দ শুনে যদি শুনতে পাওয়া যায়, যদি বন্ধনীটি বদ্ধ থাকে এবং রেল লাইনের হেলথ ঠিক থাকে, তাহলে ট্রেনটি বুঝতে পারবে যে এখানে রেল লাইনের হেলথ ভালো আছে এবং সে ট্রেনটিকে নিয়ে এগোতে পারবে। কিন্তু যদি সে কোনো শব্দ শুনতে না পায় তখন বুঝবে যে এখানে রেল লাইনের হেলথ খারাপ আছে এবং সেখানে রেল লাইনে কোনো গন্ডগোল আছে এবং ট্রেনটি ডিরেল হওয়ার সম্ভাবনা আছে, তাই সে ট্রেনটিকে দূর থেকে থামিয়ে দেওয়ার কিছু চেষ্টা করবে। এর ফলে এখানে প্রাণহানির সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমানো যেতে পারে। আমার নাম শাশ্বত চ্যাটার্জি, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল।
আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে দিনরাত্রি মডেল। পৃথিবীর যে আবর্তন গতি, তারপরে যে পৃষ্ঠটি সূর্যের সামনে আসে সেদিকে দিন, এবং যে পৃষ্ঠটি তার প্রতিবেদক স্থানে অন্ধকার হিসেবে থাকে সেদিকে রাত সংগঠিত হয়, এবং এই দিনরাত্রি যে পৃথিবীর আবর্তন গতির ফলে সংগঠিত হয় বলে আমরা এটা আমাদের প্রজেক্ট। হ্যাঁ, আমরা 4 জন, আমরা 10ম শ্রেণীতে পড়ি। বড় বড় যারা ট্যুরে যায় তাদের জন্য এখানে অনেক সময় তারা মানে রাতে বেরোয়, সেই দুর্ঘটনা তাদের ঘুম আসার জন্য অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনা এড়ানোর জন্য আমি এই প্রজেক্টটা তৈরি করেছি। শিবম প্রামাণিক। আমাদের খাদ্যে অনেক সময় ভেজাল থাকে। আমাদের যে আধুনিক যুগে আছে, তখন এই সময়ের প্রধান জিনিস হচ্ছে কম পয়সায় কম খরচে কীভাবে বেশি উৎপাদন করা যায়, সেটা বস্ত্রশিল্পে, খাদ্যশিল্পে প্রভৃতি স্থানে। এখানে খাদ্যশিল্পে সাধারণত প্রচুর পরিমাণে উৎপাদনের জন্য খাদ্যে ভেজাল মেশানো হচ্ছে। সেই ভেজাল মেশানোর ফলে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে শরীরের, সেটা দেখাচ্ছি। কিন্তু আমাদের এখানকার ব্যবসায়ীরাকে ঘন দুধ বিক্রি করে না, খুব কম, তাই এখানে জল মেশানো হয়। দুধটা পাতলা হয়ে গেছে, কিন্তু এই দুধটা কেউ কিনবে না, কারণ এটা পাতলা হয়ে গেছে। তাই লোকে তো বুঝতে পারবে পাতলা দুধ, আর কেউ নিজের লোকসান চায় না। তাই ব্যবসায়ীরা কি করেন, গোয়ালারা এটাতে স্টার্চ দেন। স্টার্চ স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড, যেটা উদ্ভিদ দিয়ে তৈরি হয়। এটা কর্ন স্টার্চ মানে ভুট্টা থেকে তৈরি হয়েছে। এবার স্টার্চ দেওয়ার পর দুধটা আবার ঘন হয়ে গেল, ফলে এই স্টার্চ দেওয়ার ফলে ক্ষতি হচ্ছে কি, এই স্টার্চটা সাধারণত ডায়াবেটিস মেলিটাসের প্রধান কারণ। তারপর এটা হরমোনের গণ্ডগোল করতে পারে। তারপর এটা বিভিন্ন পেটের অসুখ করে এবং দুধের পুষ্টিগুলো নষ্ট হয়। তাই এটা তো কেউ খাবে না, কারণ এটা খেলে শরীরে অসুবিধা হচ্ছে। তাই এটা কী করে বোঝা যায়, এটা হচ্ছে আয়োডিন সলিউশন। এটা দোকানে কিনতে পাওয়া যায়, যেখানে কেমিক্যালের দোকানে। এটা যদি দুধে দেওয়া হয়, এটা দেখতে পাচ্ছেন বেগুনি কালচে রঙের একটা বন উৎপন্ন হলো, কারণ এটাতে স্টার্চ ছিল। স্টার্চের সঙ্গে আয়োডিন সলিউশনের কোন দুধে স্টার্চ আছে, তাহলে আপনারা ঠিকঠাক মতো দুধ কিনতে পারবেন। শিবম রক্ষিত, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা এমনি রুটিন ভিজিটে বেরিয়েছিলাম, যে পুজো প্যান্ডেল যেগুলো হচ্ছে সেগুলো ভিজিট করার সময়। তো হঠাৎ করে দেখলাম নেতাজি পার্কে একটি বিজ্ঞান প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আগে আমি খবর পেয়েছিলাম, ভেবেছিলাম পরে আসবো। তো এসে এখানে দেখলাম যে এখানে বিভিন্ন স্কুলের স্টুডেন্ট, সারগাছি রামকৃষ্ণ মিশন, বিদ্যানিকেতন, এছাড়া আরও অনেকগুলো স্কুলের স্টুডেন্ট আছে, তারা বিভিন্ন মডেল বানিয়েছে। তার মধ্যে কিছু কিছু মডেল খুবই ভালো লেগেছে, যে আমাদের কিডনি কীভাবে কাজ করে, বা কবচ সিস্টেম, যেটা রেলওয়ে অ্যাক্সিডেন্টকে কীভাবে আটকানো যাবে, বা আমাদের অপসীলিত শক্তি, যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, সোলার পাওয়ার কীভাবে কাজ করে। এছাড়া গ্রিন হাউস গ্যাস নিয়ে কিছু মডেল দেখলাম, সত্যিই অসাধারণ। সবই ক্লাস 5 থেকে ক্লাস 7, 8 স্টুডেন্ট আছে, তারা নিজেদের ইচ্ছাতে এত সুন্দর মডেল তৈরি করেছে। এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই, এবং তাদের স্কুলের যারা টিচার আছে বা অর্গানাইজার যারা আছে তাদেরকেও সাধুবাদ জানাই, যে এত ভালো একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ইন্ডিয়াতে রিসার্চ ডেভেলপমেন্ট, সায়েন্সের পিছনে মানুষের ন্যাক বা এটা অনেকটাই আস্তে আস্তে বেড়েছে, কারণ বিভিন্ন রকমের যে কিছু স্টুডেন্ট চন্দ্রযান মিশন, যেটা চন্দ্রযান 3 হয়েছিল, তারও রেপ্লিকা এখানে রেখেছে, তার মেকানিজম তারা পুরোটা ব্রিফিং করলো। তাদের প্রত্যেকের নলেজ আছে যে তারা কি মডেল তৈরি করেছে, কিভাবে অপারেট করে, এবং তার ইন্ডাস্ট্রিতে ইউজ কীভাবে হবে। এটাই আমাদের ফিউচার আছে, কারণ আগামী দিনের সায়েন্সের উপরই আমাদের ডেভেলপমেন্ট বা আমাদের এগিয়ে চলা বা আমাদের যা রেভলিউশন হবে সবই সায়েন্সের মাধ্যমে হবে। তো এখানকার বেলডাঙ্গার মতো প্রত্যন্ত জায়গায় যে এত সুন্দর এখানকার স্টুডেন্টরা যারা এত সুন্দর একটা প্রদর্শনী আয়োজন করেছে এবং এত ভালো মডেল তৈরি করেছে, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এবং যাতে ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়ায় এবং বিজ্ঞানকে নিয়েই তারা এগিয়ে চলে, এবং ভবিষ্যতে তারা সায়েন্টিস্ট বা তাদের যা যা ডিজায়ার্ড যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারে, এই শুভকামনা রাখবো। আমি চাইবো বেলডাঙ্গাতে এরকম আরও প্রোগ্রাম হোক, যাতে এই বিজ্ঞান প্রদান যেটা হয়েছে সেটা যেন আরও অনেক স্কুলের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং এখানকার যারা স্টুডেন্ট আছে তারা যাতে সায়েন্সের প্রতি তাদের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা বাড়ে এবং তারা যেন নিজের পায়ে দাঁড়ায়, এই আশায় রাখবো। এবং আমি চাইবো আগামী দিনে এরকম প্রোগ্রাম আরও বেশি করে হোক।
কোনটি কোন স্টেটের ক্যাপিটাল সেটা ভালোভাবে বোঝা যায়। দীপ্তুষা পাল। রাত ও দিন এখানে পৃথিবীর এদিকে রাত এদিকে দিন বুঝিয়েছি। আজ থেকে 460 কোটি বছর আগে সূর্যের সাথে এক বিশাল নক্ষত্রের ধাক্কায় সূর্য থেকে 9টি খণ্ড বেরিয়ে এসেছিল। পরবর্তীকালে 9টি খণ্ড 9টি গ্রহতে পরিণত হয় এবং কোটি কোটি বছর ধরে শীতল ও সংকুচিত আজকের অবস্থায় পৌঁছায়। আমাদের পৃথিবী সৌরজগতের তৃতীয় অবস্থান করা একটি সজীব গ্রহ, যা একটি নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যকে প্রদক্ষিণ করছে। আমাদের পৃথিবীর 2টি গ্রহ আর্দ্রিক ও আবর্তন গতি, আর বার্ষিক গতি ও পরিক্রমণ গতি। শারমিন জানান। প্লাজমা ইঞ্জিন হলো এক ধরনের বৈদ্যুতিক প্রপালশন পদ্ধতি যা শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। এটিতে বিদ্যুৎ ব্যবহার করে গ্যাসকে আয়নিত করে প্লাজমা রূপান্তর করে এবং তারপর আয়নিত গ্যাসকে উচ্চ গতিতে ত্বরান্বিত করে প্লাজমা ধ্রাস বা ধাক্কা তৈরি করা হয়। এটি সাধারণত স্পেস প্রপালশন ও মহাকাশযানের ক্ষেত্রে প্রচলিত, যদিও এটি প্লাজমা জেট ইঞ্জিন ও গাড়ি আমার নাম রোহিত রক্ষিত। 6 জন। পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিত পর্বতের উত্থান। মূলত পাতের চাপে যখন পলি যখন ভাঁজ খায় তখন বহু বছর ধরে এটি আস্তে আস্তে ভঙ্গিত পর্বতের সৃষ্টি হয়। আমাদের যে হিমালয় পর্বতটি আছে সেই হিমালয় পর্বতটি পূর্বে এখানে ভারতীয় পাত ও ইউরোপীয় পাতের দ্বারা সেই পলি চাপ খেয়ে ভাঁজপ্রাপ্ত হয়ে আমাদের হিমালয় পর্বতটি তৈরি হয়েছে। এছাড়াও ভারতের আরাবল্লী, এছাড়াও অন্য বাইরেকার রকি আন্দিজ পর্বত ঠিক এইভাবেই তৈরি হয়েছে। মোহর সাহা। তাই এটা হলো কিডনি রেচনতন্ত্র। রেচনে যে সাহায্য করে সেই তন্ত্রকে বলা হয় রেচনতন্ত্র। এখানে আমরা দেখাচ্ছি যে ব্লাড কিভাবে এসে রেচনতন্ত্রের মধ্যে পিউরিফাই হয়ে আবার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো রক্তের মধ্যে দিয়ে আবার শিরার মধ্যে দিয়ে দেহে যাচ্ছে, আর যেগুলো জালিকা এখানে যেগুলো শোষিত হচ্ছে না সেগুলো কীভাবে গভীরের মাধ্যমের মধ্যে দিয়ে মূত্রাশয়ে গিয়ে মূত্রনালীর মধ্যে দিয়ে দেহ থেকে নির্গত হচ্ছে। এখানে আমি এবার বৃক্কের গঠন সম্পর্কে পরিচয় করছি। প্রতি বৃক্ক মানবদেহে 2টি বৃক্ক থাকে। প্রতি বৃক্কীয় ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত থাকে। বৃক্কের যদি লম্বচ্ছেদ করি তাহলে আমরা দুটি অংশ দেখতে পাবো। বাইরের অংশটিকে বলা হয় কর্টেক্স ও ভিতরের অংশটিকে বলা হয় মেডালা। ভিতরের অংশের এখানে পিরামিডাকার 10 থেকে 15টি মতো অংশ দেখা যায়। এগুলোকে বলা হয় বৃক্কীয় পিরামিড বা রেনাল পিরামিড। এবার রেনাল পিরামিডের এখানে যে এই পিরকার মধ্যে রেনাল পিরামিডের মধ্যে যে শীর্ষগুলি দেখা যায় এগুলোকে রেনাল প্যাপিলা বা বৃক্কীয় পিরকা বলে। এখানে ধমনের মধ্যে দিয়ে রক্ত আসছে এবং এখানে গিয়ে পিউরিফাই হয়ে আবার এখানে যেগুলো রক্তের মধ্যে আবার প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে বৃক্কীয় শিরার মধ্যে দিয়ে দেহে ফিরে যাচ্ছে, আর যেগুলো হচ্ছে না সেগুলো এখানে গভীরের মাধ্যমের মধ্যে দিয়ে মূত্রাশয়ে গিয়ে পৌঁছায়। আর আমার নাম শ্রেয়া খাতুন। বানিয়েছি চন্দ্রযান 3। 2022 সালে চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু সেটিতে ল্যান্ডারের কিছু সমস্যা দেখা দেওয়ায় চন্দ্রযান 3 এই মিশনটি চালু করা হয়েছিল। এই মিশনটির মূল উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠে কিছু জলকণা বা হিলিয়াম H3 আইসোটোপের কিছু সন্ধান পাওয়া যেতে পারে এরকম একটা ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। তাই আমাদের চন্দ্রযান 3 এই মিশনটি চালু করা হয়েছিল। তো দেখেন, আপনি দেখতে পাচ্ছেন সাইডে এটা আছে, এটার নাম হচ্ছে S200 সলিড রকেট বুস্টার। এখানে থাকে কিছু তরল পদার্থ, এখানে লিকুইড স্টেজও বলা হয় এটাকে। এটার নাম দেওয়া হয়েছে L110। এখানে থাকে মেন আমাদের চন্দ্রযান, এটার নিচে আছে ক্রায়ো ইঞ্জিন যেটার নাম C25। এখানে থেকে PLF, এটা একটা এটা পেলোড ফেয়ারিং নাম, এটা PLF শর্টকাট। তারপর দেখেন আপনি এই চন্দ্রযানের 3টি পার্ট রয়েছে। একটা হচ্ছে ল্যান্ডার, যেটির নাম দেওয়া হচ্ছে বিক্রম, আর এটা হচ্ছে প্রোপালশন মডিউল, আর ল্যান্ডারের ভিতরেই থাকে হচ্ছে রোভার যেটির নাম দেওয়া হয়েছে প্রজ্ঞান। তো এই চন্দ্রযান 3 যে রকেটের মাধ্যমে আমাদের ভূপৃষ্ঠ ছাড়িয়ে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে, সেই রকেটের বিশেষ নামকরণ করা হয়েছে LVM-3 Mark 4। এই রকেটটি অত্যন্ত ভারী জিনিস ক্যারি করতে পারায় বা বহন করতে পারায় তাকে ফ্যাট বয়ও বলা হয়। তো দেখেন, ভূপৃষ্ঠ থেকে যখন এটা মহাকাশে উৎক্ষেপণ করবে তো ফার্স্টে আমাদের S200 চালু হবে। এখানে কিছু জ্বালানি থাকে, জ্বালানি দহনের ফলে নিচে একটা থার্স বা ঘাস প্রয়োগের ফলে সেটা নিউট্রনের 3য় গতি সূত্রানুসারে আমাদের ভূপৃষ্ঠে মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে সেটা মহাকাশে উৎক্ষেপণ হবে।
তারপর নির্দিষ্ট উচ্চতায় আমাদের যে S200 আছে এটা আমাদের রকেট থেকে পৃথক হবে। তারপর চালু হবে L110, এটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে খুলবে PLF খোলার সঙ্গে সঙ্গে খুলবে L110। তারপর এখানে যে ক্রায়ো ইঞ্জিন থাকে সেটাই চালু হবে। ক্রায়ো ইঞ্জিন চালু হওয়ার পর আমাদের যে আর্থের অরবিট থাকে বা পৃথিবীর যে কক্ষপথ থাকে সেখানে আমাদের চন্দ্রযানকে প্রেরিত করবে, আর ক্রায়ো ইঞ্জিন আলাদা হবে। প্রেরিত করার পর আমাদের চন্দ্রযান 4 বার পাক খাবে, 4 বার প্রদক্ষিণ করার পর সেটি আমাদের চাঁদের অরবিটে বা চাঁদের কক্ষপথে প্রেরিত হবে। তারপর আমাদের চালু হবে প্রোপালশন মডিউল, তারপর সেটা সেম 4 ভাবে প্রদক্ষিণ হওয়ার পর আমাদের চন্দ্রপৃষ্ঠে দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করবে। আমার নাম ফাহিমা খাতুন। এটা আমরা 6 জন মিলে বানিয়েছি। আমরা ক্লাস 8-এ পড়ি। তাজমহল এটা আমরা বানিয়েছি তাজমহল কিংবা অন্যান্য বিখ্যাত স্মৃতিসৌধ যেগুলো মার্বেল দিয়ে তৈরি সেগুলো বর্তমানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং বিবর্ণ হয়ে যাচ্ছে। এটার মূল কারণ হলো স্টোন ক্যান্সার। তো এই স্টোন ক্যান্সারটা শুধু তাজমহলের ওপরই নয়, আরও অন্যান্য বিভিন্ন রকম অট্টালিকা স্ট্যাচু যেগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি সেগুলোকেও ক্ষয়প্রাপ্ত এবং বিবর্ণ করছে। তো আমরা এখানে স্টোন ক্যান্সারটাকে আলোচনা করার জন্য এই তাজমহলটাকে বেছে নিয়েছি। তো তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রা রাজ্যের যমুনা নদীর ডান তীরে অবস্থিত একটা বিখ্যাত স্মৃতিসৌধ। এটা মুঘল যুগে তৈরি করা হয়েছিল। মুঘল সম্রাট 1631 খ্রিস্টাব্দে এটি তৈরি করেছিলেন তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মরণ তৈরি করার জন্য। প্রায় 22 বছর পর এটির নির্মাণ কার্য শেষ হয়ে যায়। প্রায় 1653 খ্রিস্টাব্দে এই নির্মাণ কার্য শেষ হয়। আর এই তাজমহল 42 হেক্টর বা জমির ওপর স্থাপিত একটি সমাধি। আর এটা মার্বেল পাথর এবং অন্যান্য মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। আর এটার মূল আকর্ষণ হলো সাদা গম্বুজাকৃতির সমাধি, এর চারপাশে রয়েছে মিনার। তো এটা দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত এবং বিপন্ন হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় স্টোন ক্যান্সার। তো স্টোন ক্যান্সারের মূল বিষয় হলো অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টিটা কি, কলকারখানা থেকে নির্গত বিষাক্ত কিছু গ্যাস আছে। যেমন তাজমহলের কিছুটা দূরে অবস্থিত রয়েছে ইন্ডিয়ান ওয়েলের 6ষ্ঠ তেল শোধনাগার মথুরা রিফাইনারি, যেটি উত্তরপ্রদেশের মথুরাতে অবস্থিত। তো সেটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দ্বারা চালিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে। তো সেখান থেকে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় এবং সেটা বাতাসে মেশে। এবং যানবাহন, রাস্তায় চলাচলকারী যানবাহন, সেখান থেকেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড নির্গত হয়, সেটা হলো বাতাসে মেশে। এবং ধাতু নিষ্কাশন চুল্লি, তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি থেকেও নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে মিশে। শুধু তাই নয়, কিছুটা প্রাকৃতিক কারণও রয়েছে। যেমন প্রাকৃতিক কারণের মধ্যে একটা রয়েছে বজ্রপাত। যখন বজ্রপাত পড়ে, মানে আমাদের ভূপৃষ্ঠে বজ্রপাত পড়ে, তখন উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায় এবং গ্রীষ্মের খরার কারণে বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়। সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এবার এই সালফার ডাইঅক্সাইড, SO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এবং কার্বন ডাইঅক্সাইড CO2 এগুলো কী হয়, এগুলো বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে H2SO4 এবং HNO3 অ্যাসিড তৈরি করে। অ্যাসিড তৈরি করার ফলে বায়ুতে ভূপৃষ্ঠে চলাচল করে, এগুলো ভেসে বেড়ায়। যখন শিশির কিংবা বৃষ্টির জলের সঙ্গে এগুলো মিশে, তখন H2SO4, HNO3 এগুলো মিশে দিয়ে এবার অ্যাসিড বৃষ্টির রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এবার কিছু মার্বেলে তৈরি সমাধিসৌধ, সেগুলো ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, মানে CaCO3, H2SO4 যখন CaCO3-র উপর পড়ে তখন CaCSO4 তৈরি করে। সেটা একটা সাদা অধক্ষেপণ, মানে ক্যালসিয়াম সালফেট। তখন সেটা পড়ে তাজমহলটাকে ক্ষয়প্রাপ্ত এবং বিবর্ণ করে দেয়। অ্যাসিড বৃষ্টির প্রভাবস্বরূপ যে শুধু মানে এই বিখ্যাত স্মৃতিসৌধগুলোকে ক্ষয়প্রাপ্ত বিবর্ণ করছে, যেটাকে বলে স্টোন ক্যান্সার, শুধু সেটা নয়, এর প্রভাবস্বরূপ আরও অনেক কিছু আছে। যেমন এটা মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে, আবার মানুষের ত্বকে পড়লে মানুষের ত্বকের ক্যান্সার হয় ইত্যাদি, আবার মাটির উর্বরতা হ্রাস করে। হ্যাঁ, এই জন্য আমরা এটা বানিয়েছি। নিশাত সুলতানা।